হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে এসেছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমত একটা কিছু কথা বলতে চাই যে পদার্থবিজ্ঞান সাবজেক্টটা অত্যন্ত সহজ এবং ম্যাথমেটিক্যাল। আসলে এখান থেকে খুব সহজেই বেশি মার্ক পাওয়া সহজ। মানে কম অ্যান্সার করে সেখান থেকে বেশি মার্ক পাওয়া, এবং সেটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা সহজে এটা থেকে মানে দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার করে আমি এখান থেকে বেশি মার্ক কভার করতে পারবো। তো শিক্ষার্থী খেয়াল করো। তো এর জন্য যেটা তোমাদের করতে হবে সেটা হলো বেসিক গুলা খুব ভালো করে বুঝতে হবে, এবং এর পাশাপাশি সৃজনশীল গুলা সম্পর্কে তোমাদের কিন্তু ভালো আইডিয়া রাখতে হবে। যদি ভালো আইডিয়া রাখতে পারো এবং বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা চাচ্ছ সেটা তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থী সবাই খেয়াল করো, এবং আমার কথাগুলো ভালো করে বুঝতে পারতেছো কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং পড়াগুলো বুঝতেছো কিনা, এগুলো সম্পর্কে তোমরা একটু কমেন্ট করে জানাবে। ওকে, তো শিক্ষার্থী খেয়াল করো। তো এই দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি মোশন নিয়ে কথা বলবো। গতিকে ইংরেজিতে বলা হয় মোশন। ওকে, আচ্ছা, এর মধ্যে কিছু মেইন টপিকস রয়েছে, যেমন স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর, গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, গতির সমীকরণ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো খেয়াল করো, স্থিতি কাকে বলে। তো শিক্ষার্থীর মধ্যে তোমরা সবাই জানো, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হওয়াকে আমরা বলতে পারি স্থিতি। তো সময় তো চলতেছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে সময়ের সাথে আমার কি অবস্থার পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? স্থিতি বলবো। ওকে, তো সবাই আমরা বুঝে গেছি। গতি নিয়ে কথা বলি। গতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়া। মনে করো আমি এর সামনে হেঁটে যাচ্ছি, তাহলে সময়ের সাথে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা আমার কি হবে? গতি হবে। আমার সামনে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, সেটা হবে কি? গতি হবে। ওকে, আচ্ছা, এখন আসো পরম স্থিতি নিয়ে কথা বলি। আচ্ছা, পরম স্থিতি বিষয়টা হচ্ছে প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয়, তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে, মানে প্রসঙ্গ বস্তু, মনে করো এটাকে আমি প্রসঙ্গ বস্তু চিন্তা করলাম। তাহলে এই প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয়, তাহলে এর সাপেক্ষে যে বস্তু, ধরো একটা টেবিল হইতে পারে, ধরো আমি হইতে পারি, তাহলে এর সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে আমরা বলতে পারবো কি? পরম স্থিতি। ওকে, তাহলে পরম স্থিতি আমরা বুঝে গেছি, আমরা বলবো পরম গতি। পরম গতি, তাহলে পরম গতি হলো সহজ জিনিস। তাহলে পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে, ধরো পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে, এর সাপেক্ষে একজন মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, ধরো আমার সাপেক্ষে আমি পরম স্থিতিশীল, আমার সাপেক্ষে একজন মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, তাহলে পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে আমরা বলতে পারবো পরম গতি। তো ওকে, আচ্ছা, পৃথিবীতে কিন্তু কোনো কিছুই পরম গতি নাই, কারণ পৃথিবী তো অবিরত ভাবে সব সময় ঘুরতেছে। তো এই কারণে কিন্তু একটা প্রশ্ন অনেক সময় হয় যে আপাত কোন স্থিতিশীল বস্তুর সাপেক্ষে পৃথিবীটা গতিশীল, এই জন্য মহাবিশ্বের গতিকে কিন্তু আপেক্ষিক গতি বলা হয়, পরম গতি বলা হয় না। তো খেয়াল করো, এই ছিল স্থিতি গতি নিয়ে আমরা কথা বললাম। বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা কথা বলতে চাই। তো বিভিন্ন প্রকার গতি, গতি কয় ধরনের হইতে পারে এইটা প্রথমত আমাদেরকে জানতে হবে। গতি, তো শিক্ষার্থী খেয়াল করো, তাহলে গতি কয় ধরনের হইতে পারে এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো খেয়াল করো, গতি, ওকে, তাহলে গতি নিয়ে আমরা একটু কথা বলবো। খেয়াল করো, গতি, বিভিন্ন প্রকার গতি। তাহলে এক নাম্বার হচ্ছে রৈখিক গতি বলা যেতে পারে, রৈখিক গতি, রৈখিক গতি। তারপর আমরা বলতে পারি ঘূর্ণন গতি। তারপর আমরা বলতে পারি, আচ্ছা, রৈখিক গতির আরেকটা কথা বলা যেতে পারে রৈখিক গতি বা সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি বা সরল রৈখিক গতি, তারপরে ঘূর্ণন গতি, তারপর আমরা বলতে পারি চলন গতি। ওকে, তারপর আমরা বলতে পারি চলন গতি, তারপর আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, তারপর আমরা বলতে পারি স্পন্দন গতি। ওকে, তো খেয়াল করো, তাহলে স্পন্দন গতি, তাহলে আমরা বললাম গতি মেইনলি হচ্ছে পাঁচ প্রকার। কয় প্রকার শিক্ষার্থী বন্ধু? পাঁচ প্রকার। সহজ, অত্যন্ত সহজ। রৈখিক গতি বা সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, আর আমরা বলেছি স্পন্দন গতি। তো খেয়াল করো,
রৈখিক গতি আমরা সহজ, অনেক সহজ জিনিস জানি যে রৈখিক গতি হচ্ছে সোজা সড়কে কোনো গাড়ির গতি। মানে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কোনো বস্তু যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, ধরো এই বস্তু যদি একটা সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে আমরা কি বলতে পারবো? রৈখিক গতি বা সরল রৈখিক গতি বলতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সোজা সড়কে কোনো গাড়ির গতি। তাহলে এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এইটার এক্সাম্পল হিসেবে বলতে পারি, এক্সাম্পল হিসেবে বলা যায় সোজা সড়কে কোন কোন গাড়ির গতি। তাহলে এটার এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি সোজা সড়কে কোনো গাড়ির গতি। ওকে, আচ্ছা, ঘূর্ণন গতি নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা সবাই জানি ঘূর্ণন গতি, যেমন ফ্যানের পাখার গতি, জাতার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি বলা যেতে পারে। তো ঘূর্ণন গতি যখন কোনো বস্তু নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে যখন ঘুরতে থাকে, তখন সেটাকে আমি বলতে পারি ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি শিক্ষার্থী বন্ধু এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি কি গতি? ফ্যানের বৈদ্যুতিক পাখার গতি। তাহলে আমরা বলতে পারি বৈদ্যুতিক পাখার গতি। তারপরে জাতার গতি বলতে পারি। ওকে, ঘড়ির কাঁটার গতিকে আমরা ঘূর্ণন বলতে পারবো। ওকে, তো খেয়াল করো, এরপরে শিক্ষার্থী বন্ধু চলন গতি নিয়ে কথা বলি। কোন বস্তুর গতি যদি এমন ভাবে চলতে থাকে, কোন বস্তুর গতি, খেয়াল করো, চলন গতি, কোন বস্তুর গতি এমন ভাবে চলতে থাকে আর সকল কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলতে পারবো চলন গতি। ধরো টেবিলের উপর একটা বই, ধরো একটা ডাস্টার টেবিলের উপর দিয়ে যাচ্ছে, এটাকে ধাক্কা দিলে এটা উল্টিয়ে না গিয়ে এর সকল কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, আমরা সেটাকে বলতে পারবো চলন গতি। তো চলন গতির এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে একটা বইকে উল্টিয়ে না দিয়ে, তাহলে আমরা বলতে পারি একটি বইকে ঠেলে টেবিলের ঠেলে ঠেলে টেবিলের এক প্রান্ত হতে অন্য প্রান্তে নিয়ে গেলে এর সকল কোণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তো খেয়াল করো, এই ছিল আমাদের চলন গতি নিয়ে কথা বললাম। আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে কথা বলতে চাই। তো খেয়াল করো, কোন বস্তুর গতি, কোন গতিশীল বস্তুর সকল কোণা গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, যেমন ঘড়ির কাঁটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক বারবার অতিক্রম করছে, আমরা সেটাকে বলতে পারি পর্যায়বৃত্ত গতি। তো শিক্ষার্থী বন্ধু পর্যায়বৃত্ত গতির এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি আমরা কিন্তু তোমার হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি কিন্তু এক বিশেষ ধরনের ঘূর্ণন গতি বলা যেতে পারে। মানে পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে। তবে পর্যাবৃত্ত গতি মেইনলি তোমার হচ্ছে ঘড়ির কাঁটার গতি। কারণ ঘড়ির কাঁটার গতিকে তুমি জোরে ধীরে দেওয়ার সুযোগ নেই, বাট ফ্যানকে তুমি কিন্তু, বৈদ্যুতিক পাখার গতিকে কিন্তু জোরে ধীরে দেওয়ার সুযোগ আছে। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, স্পন্দন গতি হচ্ছে, খেয়াল করো, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি স্পন্দন গতির এক্সাম্পলটা হচ্ছে মেইনলি আমরা বলতে পারি যে স্পন্দন গতিটা কি সেটা আমরা প্রথমত একটু বলে নেই। স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় যদি বিপরীত দিকে চলে আসে, তখন সেটাকে আমরা বলতে পারবো স্পন্দন গতি বলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু এই ছিল স্পন্দন গতি হিসাবে এক্সাম্পল হিসাবে বলতে পারি আমরা সরল দোলকের গতি, আমরা বলতে পারি সরল দোলকের গতি। তারপরে আমরা বলতে পারি কম্পনশীল সুরশলাকার গতি, আমরা বলতে পারি গিটারের গতি। ওকে, আমরা বলতে পারি গিটারের গতি। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল গতির বিভিন্ন প্রকারভেদ, ডিফারেন্ট টাইপস অফ মোশন। এই ডিফারেন্ট টাইপস অফ মোশনের 5 প্রকার ছিল: রৈখিক গতি, রৈখিক গতি বা সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি ছিল। তো শিক্ষার্থী বন্ধু এই ছিল বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা। এখন স্কেলার আর ভেক্টর নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো খেয়াল করো, স্কেলার ভেক্টর হচ্ছে অত্যন্ত সহজ, খেয়াল করো আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। তো ওকে, আমরা স্কেলার নিয়ে একটু কথা বলবো, খেয়াল করো। তাহলে স্কেলার জিনিসটা হচ্ছে কি? স্কেলার, আচ্ছা, তাহলে দিকের বিবেচনায় রাশি কিন্তু দুই প্রকার, যথা
যথা এক নাম্বার হচ্ছে কি বলা যেতে পারে, এক নাম্বার আমরা বলতে পারি স্কেলার রাশি, আর দুই নাম্বার আমরা বলতে পারি, তাহলে এক নাম্বার হচ্ছে স্কেলার বা অদিক রাশি, স্কেলার বা অদিক রাশি, আর দুই নাম্বার হচ্ছে আমরা বলতে পারি, দুই নাম্বার খেয়াল করো, দুই নাম্বারটার নাম হচ্ছে ভেক্টর বা দিক রাশি। ওকে, তাহলে স্কেলার রাশি মানে তুমি নিশ্চয় বুঝতে পারতেছো, তাহলে স্কেলার বা অদিক রাশি, অদিক কথার অর্থ কি, অদিকের মধ্যে কিন্তু দিক নেই, অদিক কথার অর্থ কি যার মধ্যে দিক নেই। ওকে, আর দিক রাশি কথার অর্থ কি যার মধ্যে দিক আছে, আছে। তো খেয়াল করো, তাহলে দিক আছে, তাহলে এখন আসেন স্কেলার বা অদিক রাশি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা বলতে পারবো স্কেলার রাশি। তো স্কেলার রাশি এজ এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, স্কেলার রাশির এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যেমন বলতে পারি দ্রুতি, যেমন বলতে পারি কাজ, ক্ষমতা, যেমন বলতে পারি শক্তি, সময়, যেমন বলতে পারি তাপমাত্রা, আরো অসংখ্য অনেক বলা যেতে পারে। ওকে, আমরা ভেক্টর রাশির এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, তো খেয়াল করো ভেক্টর রাশির শিক্ষার্থী বন্ধু ভেক্টর রাশি এক্সাম্পল হিসেবে, ভেক্টর রাশি জিনিসটা কি সেটা আগে বলে নেই। তাহলে ভেক্টর রাশি মানে কি, দিক রাশি। তো দিক রাশি মানে কি যার মধ্যে দিকটা আছে, আমরা লিখেছি। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হবে, আর স্কেলারে কিন্তু একটার প্রয়োজন হয়, তাহলে মান এবং দিক দুইটার প্রয়োজন হয়, তখন সেটাকে আমরা বলতে পারি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন বলতে পারি সরণ বলতে পারি, তারপরে বলতে পারি কি বেগ বলতে পারি, তারপরে আমরা বলতে পারি কি ত্বরণ বলতে পারি। ওকে, তারপর আমরা সরণ, বেগ, ত্বরণ, ওজন বলতে পারি, তারপর আমরা মন্দন বলতে পারি, ইত্যাদি আরো অনেক বলতে পারি। ওকে, এখন খেয়াল করেন এই ছিল দিকের বিবেচনা রাশি দুই প্রকার, স্কেলার বা অদিক রাশি আর ভেক্টর বা হচ্ছে দিক রাশি। ওকে, এখন আসেন গতি সংক্রান্ত বিভিন্ন রাশি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, গতি সংক্রান্ত বিভিন্ন রাশিগুলো যদি আমরা বলতে চাই, তাহলে খেয়াল করেন গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে কি কি রয়েছে, তো এটা আমরা একটু এক্সপ্লেন করে দেখবো, একটু এক্সপ্লেন করে বলবো। খেয়াল করো, তাহলে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, তাহলে গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে যেমন রয়েছে সরণ রয়েছে, যেমন রয়েছে কি সরণ, গতি সংক্রান্ত সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন রাশি। তাহলে গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে কি কি রয়েছে, গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে আছে হচ্ছে যেমন রয়েছে কি সরণ রয়েছে। খেয়াল করো, তাহলে আমরা সরণ নিয়ে একটু কথা বলবো। এক নম্বর হচ্ছে সরণ, সরণের ইংরেজি হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তাহলে সরণ জিনিসটা কি, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট একটা দিকে, নির্দিষ্ট একটা দিক হওয়া লাগবে, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা বলতে পারি সরণ বলতে পারি। এখন খেয়াল করো সরণ এবং দূরত্বের একটা ডিফারেন্স আছে, এটা আমি চিত্র এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধু আমার সাথে থাকবে এবং ভালো করে বোঝার ট্রাই করবে। তো খেয়াল করো, এখন আমি বললাম যে এ থেকে বি এই অবস্থানে যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, ধরো এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে, ধরো এ থেকে বি তে আমি যেতে চাই, ঠিক আছে। তো এ থেকে বি তে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন রাস্তা আছে, আমি কিন্তু এই সোজাও যেতে পারি, এইভাবে আমি যেতে পারি, আবার আমি এইভাবে বিভিন্ন দিক ঘুরে, এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে আমি এই বি বিন্দুতে যাইতে পারি। ওকে, আবার আমি কিন্তু এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে গিয়ে কিন্তু আমি বি বিন্দুতে যাইতে পারি। ওকে, তারপরে আমরা এইভাবে এদিক দিয়ে গিয়ে আমি কিন্তু এই বি বিন্দুতে যাইতে পারি। তার মানে কি এ থেকে বি যাওয়ার জন্য আমার অনেকগুলা কিন্তু রাস্তা রয়েছে। তো খেয়াল করো, এখন এ থেকে বি তে যে বিভিন্ন দিক ঘুরে আমি এখানে আসলাম, মানে আমার উদ্দেশ্য কি বি তে আসা,
এ থেকে কোথায় আসা, বি তে আসা। তো এখন এ থেকে বি তে আমার বিভিন্ন ভাবে যাওয়া যায়। ওকে, তাহলে ধরে নাও আমি বললাম যে খিলগা থেকে আমি যাত্রাবাড়ি যেতে চাই। তো খিলগা থেকে যাত্রাবাড়ি যাওয়ার জন্য বিভিন্ন রুট রয়েছে। তো আমি ডিরেক্ট যাত্রাবাড়ি গেলাম, আবার আমি কি করলাম বিভিন্ন দিক ঘুরে যাত্রাবাড়ি গেলাম। তো খেয়াল করো এইটার মধ্যে কোনটা দূরত্ব হবে আর কোনটা সরণ হবে, এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, তোমরা নিজেই বুঝতে পারবে একটু পরেই। খেয়াল করো, তাহলে এ থেকে বি, এই যে নির্দিষ্ট দিকে আমরা কিন্তু সরণ বলছিলাম। সরণের সংজ্ঞা হচ্ছে কোন একটা বস্তুর আদি 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 এবং শেষ অবস্থানের যে ন্যূনতম দূরত্ব। তার ন্যূনতম দূরত্ব কোনটা? এদিক দিয়ে কি এখানে গেলে ন্যূনতম দূরত্ব হবে? ধরো এই দিক দিয়ে এখানে গেলে হবে, ধরে নাও এটা হচ্ছে আমার, ধরে নাও হচ্ছে 8 মিটার। ধরে নাও আমার এখান থেকে ঘুরে এখান দিয়ে এখানে গেলে 8 মিটার। আবার ধরে নাও আমি এইটা দিয়ে গেলাম, এখন এইটা দিয়ে গেলে এখানে এটা হয় 12 মিটার। ধরে নাও এখন আমি নির্দিষ্ট দিকে সোজা গেলাম, এই নির্দিষ্ট দিকে সোজাটা আমার হচ্ছে ধরে নাও 5 মিটার। তাহলে আমি বললাম কোন দিক দিয়ে আমার সবচেয়ে বেশি সহজ হবে, কোনটা আমার দূরত্বটা কম। তাহলে আমি বুঝে গেলাম যে এ থেকে বি এই ডিরেক্ট সোজা গেলে আমার দূরত্বটা কম। তো যেহেতু যেখানে দূরত্বটা আমার কম হবে সেটাই তো আমার কি হবে, সেটাই আমার হবে হচ্ছে কি, সেটাই হবে আমার সরণ হবে। ওকে, তাহলে আমরা সংজ্ঞায় বললাম যে কোনো একটা বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম দূরত্বকে আমরা বলতে পারি কি, সরণ বলতে পারি। ওকে, তাহলে সরণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো শিক্ষার্থী বন্ধু, এ থেকে বি ন্যূনতম যে দূরত্ব অতিক্রম করবা সেটা হচ্ছে তোমার কি হবে, সরণ হবে। ওকে, সহজ, অত্যন্ত সহজ। তাহলে সরণটা আমরা বুঝে গেছি কিনা? তাহলে এটি একটি কি রাশি, এটি একটি কি রাশি, ভেক্টর রাশি, কারণ এর নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক এই দিক। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এর মাত্রা, এর মাত্রা কি, সরণ এস এর মাত্রা, সরণ এস কে প্রকাশ করা হয়, সরণকে প্রকাশ করা হয় কি দ্বারা, এস দ্বারা। এর মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল এল। ওকে, মাত্রা বলতে আমরা ক্যাপিটাল বুঝি। মাত্রা আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির কি বলা হয়, মাত্রা বলা হয়। ওকে, মাত্রাকে ইংরেজিতে বলা হয় ডাইমেনশন বলা হয়। খেয়াল করো, তাহলে আমরা সরণ বুঝে গেছি। ওকে, আমরা দূরত্ব নিয়ে একটু কথা বলতে চাই, আমরা দূরত্ব নিয়ে একটু কথা বলি। দূরত্বের ইংরেজি কি, ডিস্টেন্স। ওকে, তাহলে ডিস্টেন্স নিয়ে একটু কথা বলবো আমরা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, ডিস্টেন্স নিয়ে কথা বলতে চাই। তো ওকে, ডিস্টেন্সটা হচ্ছে তোমার যে সময়ের সাথে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়। এখানে কিন্তু ফিক্সড কোনো নির্দিষ্ট দিক নেই। আমরা বলেছি সময়ের সাথে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন হওয়াকে আমরা বলতে পারি কিন্তু দূরত্ব। তাহলে দূরত্ব তোমরা নিজেই বুঝতেছো, আমি এখান থেকে এদিক দিয়ে 8 মিটার গেলেও দূরত্ব হবে, এদিক দিয়ে 12 মিটার গেলেও আমার দূরত্ব হয়ে যাবে। ওকে, এখন তাহলে দূরত্ব বুঝে গেছি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝলা দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই। তাহলে দূরত্ব কি, স্কেলার রাশি। ওকে, তাহলে দূরত্বের মাত্রা কি, এল। আচ্ছা, সরণের একক মিটার, দূরত্বের একক মিটার। ওকে, আমরা বুঝে গেছি কিনা? তাহলে এটি কি রাশি, এটি স্কেলার রাশি। তাহলে এটি হচ্ছে স্কেলার রাশি। তাহলে এর মাত্রা আর সরণের মাত্রা হচ্ছে এল। আচ্ছা, ওকে, তাহলে এর একক কি, এর একক হলো মিটার। মিটারকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা সরণ দূরত্ব কিন্তু আমরা মোটামুটি বুঝে যাওয়ার কথা এবং ভালো মতো বোঝার কথা। ওকে, এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দ্রুতি নিয়ে কথা বলবো। খেয়াল করো, তাহলে দ্রুতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। দ্রুতি জিনিসটা কি, খেয়াল করো। দ্রুতি, দ্রুতিকে ইংরেজিতে বলা হয় স্পিড, স্পিড বলা হয়। দ্রুতিকে ইংরেজিতে কি বলে, স্পিড বলা হয়। তাহলে সময়ের সাথে কোন একটা বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয় অথবা একক সময়ে কোন একটা বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা দ্রুতি বলবো। তাহলে একক সময়ে, একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, আমরা বলতে পারি একক সময়ে কোন একটা বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা দ্রুতি বলবো। যদি ভি ইকুয়াল ডি বাই টি হয় তাহলে কিন্তু দ্রুতি হয়। এই ডিটা কিন্তু দূরত্ব। এই ডিটা কি বলতো শিক্ষার্থী বন্ধু, এই ডিটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বের একক হচ্ছে মিটার, এই টি হচ্ছে সময়, সময়ের একক আমরা সবাই জানি সেকেন্ড, এই ভিটা হচ্ছে আমার দ্রুতি, দ্রুতির একক কিন্তু ms মাইনাস 1। তো খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা মাত্রাও বের করতে পারবো। কিভাবে মাত্রা বের করতে পারবো খেয়াল করো,
আমরা সবাই জানি মাত্রা ভি ইকুয়াল ডি বাই টি, আমরা দ্রুতি ইকুয়াল জানি দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্বের মাত্রা আমরা সবাই জানি এল, সময়ের মাত্রা আমরা সবাই জানি টি, তাহলে এল বাই টি হলে কি হয়, এল টি ইনভার্স হয়, ভি কে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখলাম, ওকে। তাহলে দ্রুতি আমাদের ওকে কিনা, ওকে। এখন শোনো, আমরা একক নিয়ে একটু কথা বলতে চাই, একক, দ্রুতির এককটা আসলে কি। তাহলে আমার আমার কিন্তু এই সংজ্ঞাটা মনে রাখতে পারলে, এই সংজ্ঞাটা যদি আমি কোনোভাবে মনে রাখতে পারি, এই সংজ্ঞা মানে এই সূত্রটা মনে রাখতে পারলে কিন্তু আমার সংজ্ঞাটা মনে থাকবে। কিভাবে আমি বলতে পারবো, সেটা হলো একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো দ্রুতি, সহজ কথা। তো খেয়াল করো, আমরা একটু একক বের করে দেখাবো। আমরা দূরত্বের একক মিটার সবাই জানি, সময়ের একক সেকেন্ড সবাই জানি। এখন সেকেন্ড তো নিচে আছে, তাহলে লবের সাথে হইতে গেলে কি হইতে হবে, প্লাস ওয়ানটা উপরে গেলে কি হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তার মানে কি দ্রুতির একক কি, মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পেরেছি কিনা সবাই, খেয়াল করো। এখন দ্রুতি নিয়ে আমরা কথা বললাম, আমরা একটু বেগ নিয়ে কথা বলতে চাই, ওকে। আচ্ছা, সেক্ষেত্রে খেয়াল করো, বেগ নিয়ে একটু কথা বলবো আমরা। তো বেগ জিনিসটা কি, বেগ, বেগকে ইংরেজিতে বলা হয়, বেগ হচ্ছে ইংলিশে বলা হয় ভেলোসিটি, ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে বেগ। একক সময়ে কোন বস্তুর সরণের হারকে আমরা বলেছি, কিন্তু একক সময়ে কোন বস্তুর সরণের হারকে বলা হয় বেগ। তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে যেহেতু সরণের হার, তাহলে টি সময়ে কোন বস্তু টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব বা এস সরণ অতিক্রম করে, তাহলে আমরা কি বলতে পারবো, অতিক্রম করলে আমরা বলতে পারবো ভি ইকুয়াল এস বাই টি, ওকে। তাহলে এস কে আমরা একক সময় যে পরিমাণ সরণ অতিক্রম করবে, সরণ, সরণ কথাটা লিখলে ভালো হইতো এখানে। তো খেয়াল করো, তাহলে ভি ইকুয়াল এস বাই টি, তো এস হচ্ছে আমরা বললাম এটার নাম হচ্ছে সরণ। তো এটা হচ্ছে কি, এটার নাম হলো সরণ। খেয়াল করো, এটার নাম হচ্ছে সরণের একক হচ্ছে মিটার, সময় এটা হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, আর ভি হচ্ছে বেগ। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধু বন্ধু যদি ভি ইকুয়াল এস বাই টি হয়, তাহলে এই ভিটা কিন্তু হচ্ছে বেগ। যদি ভি ইকুয়াল ডি বাই টি হয়, তাহলে এই ভিটা কিন্তু হচ্ছে দ্রুতি, ওকে। তাহলে দ্রুতির মাত্রা আর বেগের মাত্রা তো একই, দ্রুতির একক আর বেগের একক কি একই, আলাদা কিছু নয়, ওকে। তাহলে দ্রুতি বেগ নিয়ে আমরা মোটামুটি বোঝার কথা। আমরা একটু কথা বলতে চাই গড় দ্রুতি নিয়ে, কথা বলতে চাই গড় দ্রুতি। তো খেয়াল করো, গড় দ্রুতি হচ্ছে, গড় দ্রুতি জিনিসটা হচ্ছে, গড় দ্রুতি, গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যায়, সেটাকে আমরা বলতে পারবো গড় দ্রুতি। তাহলে আমরা বলতে পারি গড় দ্রুতি ইকুয়াল, গড় দ্রুতি ইকুয়াল মোট দূরত্ব ভাগ হচ্ছে আমরা বলতে পারি সময়, বলতে পারি। তাহলে মোট দূরত্বকে সময় দিয়ে, গড় দ্রুতিকে অনেক সময় ভি বার দিয়ে প্রকাশ করা যেতে পারে, মোট সরণকে দূরত্বকে প্রকাশ করা যেতে এস দিয়ে, সময়কে টি দিয়ে প্রকাশ করা যেতে পারে। তো ওকে, খেয়াল করো, তাহলে ভি বার ইকুয়াল এস বাই টি, তাহলে গড় দ্রুতি ইকুয়াল আমরা জানি মোট দূরত্ব ভাগ হচ্ছে সময়। তো খেয়াল করো, গড় দ্রুতি হচ্ছে যেমন যেমন তোমার হচ্ছে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে 7 ঘন্টা সকাল 7টায় মনে করো তুমি রওনা হয়েছো, সকাল 7টায় রওনা হয়ে 6 ঘন্টায় তুমি 300 কিলোমিটার গিয়েছো। তো এখন এটার যদি আমরা গড় দ্রুতি বের করতে চাই, তো খেয়াল করো, তাহলে আমি গড় দ্রুতি 300 কিলোমিটার আমি গিয়েছি, তাহলে 300 আমার মোট দূরত্বের মান। আমি হচ্ছে কখন সকাল 7টায় রওনা হয়েছি, আমি কয় ঘন্টা গিয়েছি, 6 ঘন্টা গিয়েছি, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, এত প্রতি ঘন্টায় বলেছি, তাহলে এত কিলোমিটার পার আওয়ার, ওকে। তাহলে 6 দিয়ে আমি 30কে ভাগ করলে কত হবে, 300কে ভাগ করলে 50 হবে, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার কিন্তু গড় দ্রুতি। আমি কিন্তু কখনো জোরে গিয়েছি, কখনো ধীরে গিয়েছি, এখন এটার হচ্ছে টোটাল গড় দ্রুতি হচ্ছে আমার হচ্ছে কত, 50 কিলোমিটার পার আওয়ার। তো আমরা সবাই জানি এই কিলোমিটার পার আওয়ারকে কিভাবে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করতে হয়। কেন মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ বেগের আন্তর্জাতিক একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বা দ্রুতির আন্তর্জাতিক একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো খেয়াল করো, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কেমনে রূপান্তরিত করতে পারবে, এটা সবাই খেয়াল করেন, সবাই দেখেন সুন্দর করে, বুঝতেছেন কিনা। আচ্ছা, ওকে, খেয়াল করো, তাহলে 50 ইন্টু কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত আমরা জানি 1000, 1 ঘন্টা সমান কত জানি 3600। তাহলে আমি তো এখানে
50 ইন্টু 1000 ভাগ 3600 দিয়ে গুণ করার পরে 50 দিয়ে 1000 কে গুণ করার পরে 3600 দিয়ে ভাগ করলেই তো আমি পেয়ে যাব কাঙ্ক্ষিত এত মিটার পার সেকেন্ড। ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে, এখন আসেন সবাই দেখবা যে গড় দ্রুতি নিয়ে কিন্তু আমরা মোটামুটি ওকে করে ফেলেছি। এখন আসো তাৎক্ষণিক দ্রুতি নিয়ে কথা বলি। আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোন বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক, তাৎক্ষণিক সংখ্যাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাৎক্ষণিক দ্রুতি, কোন বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমরা বলতে পারি তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, তো কোনো বিশেষ মুহূর্তের দ্রুতিকে, তুমি মনে করো একটা গাড়ি চালাচ্ছ, হুট করে তুমি দেখতেছো যে এখন মানে ন্যানো মানে খুব কম সময়ে তুমি দেখতেছো যে গাড়িটা কত কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তাহলে কোন বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমরা কি বলতে পারি? তাৎক্ষণিক দ্রুতি বলতে পারি। ওকে, ক্লিয়ার কিনা সবার? এখন আসেন বেগ নিয়ে কথা বলি। বেগ তো আমরা অলরেডি বলে ফেলেছি আগে, বেগের কথা আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি। ওকে, আমরা একটু ত্বরণ নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, ত্বরণ, ত্বরণের ইংরেজি আমরা সবাই জানি, ত্বরণের ইংরেজি হলো অ্যাক্সিলারেশন। ত্বরণের ইংরেজি কি বলেছি বলতো? অ্যাক্সিলারেশন। তো ত্বরণটা হচ্ছে, খেয়াল করো, ত্বরণ। আচ্ছা, ত্বরণ নিয়ে কথা বলি। ত্বরণ, ত্বরণের ইংরেজি হলো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে, অথবা অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে এ কে কি দিয়ে প্রকাশ করে? একে এ দ্বারা প্রকাশ করা হয়। কেন? কারণ এ দিয়ে প্রকাশ করা হয় কারণ কারণ ত্বরণের ইংরেজি তো আমরা সবাই জানি অ্যাক্সিলারেশন। তো এই কারণে ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। ওকে, এখন আসেন ত্বরণ ইকুয়াল আমরা কিন্তু জানি বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। ত্বরণ ইকুয়াল কি জানি? বেগের পরিবর্তন ভাগ বেগের পরিবর্তন। ত্বরণ ইকুয়াল আমরা জানি হচ্ছে বেগের পরিবর্তন ভাগ হচ্ছে কি জানি বলো তো শিক্ষার্থী বন্ধু? ত্বরণ ইকুয়াল আমরা জানি বেগের পরিবর্তন ভাগ সময়। এখন এই বেগের পরিবর্তন ভাগ সময় কিভাবে আসে? মনে করি কোন বস্তু, ধরে নাও এখানে একটা বস্তু আছে, ধরো এই দিক দিয়ে যাচ্ছে। মনে করি কোন বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা, ধরো এই গাড়িটা বা এই বস্তুটা ইউ আদি বেগ নিয়ে যাচ্ছে। মনে করি কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে চলে এস, মনে করি কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময়ে, এখানে সময়টা লাগবে টি সময়ে, মনে করি কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এখানে মনে করো এই গাড়িটা এসে থেমে গেছে, তাহলে থেমে গেলে এখানে কি বেগ প্রাপ্ত হবে? ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এখন আমরা বলতে পারি যেহেতু সময়ে, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন, তাহলে আমরা বলতে পারি টি সময়ে বেগের পরিবর্তন কি হবে? ভি মাইনাস ইউ। এখন আমরা ঐকিক নিয়মের মতো করে করতে পারি যে একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এখন আমরা বলতে পারি, আমরা জানি বেগ বৃদ্ধির হারই ত্বরণ, তাহলে বেগ বৃদ্ধির হারে যদি ত্বরণ হয় তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউটাকে আমি বলতে পারি, ভি মাইনাস ইউটা কি? ভি মাইনাস ইউটা হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। আর এটা হচ্ছে আমার কি? এ হচ্ছে আমার ত্বরণ, আর টি হচ্ছে আমার কি? সময়। ওকে, এর একক সেকেন্ড, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বেগের পরিবর্তনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তবে আমরা যদি কখনো দেখি যে কিলোমিটার পার আওয়ার, তবে সেটাকে মিটার পার সেকেন্ডে আমরা রূপান্তরিত করব। ওকে, এখন আসো ত্বরণের মাত্রা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা মাত্রা নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, মাত্রা, আমরা কার মাত্রা বের করতেছি শিক্ষার্থী বন্ধু? ত্বরণের মাত্রা। কার মাত্রা? আমরা এখানে লিখতেছি কার মাত্রা? ত্বরণের মাত্রা। আমরা ত্বরণ ইকুয়াল সবাই জানি, ত্বরণ ইকুয়াল বেগ ভাগ সময় বা বেগের পরিবর্তন ভাগ সময়। তো বেগকে ভাঙলে কি পাওয়া যায়? সরণ বাই সময়, এইভাবে লিখতে পারি। অথবা তুমি যদি মনে করো স্যার আমি আগে শিখেছি বেগের মাত্রা এলটি ইনভার্স, স্যার সময়ের মাত্রা টি, তাহলে এর উপরে কিছু না মানে স্যার 1, তাহলে এল টি টু দি পাওয়ার -1 ইনটু টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা দুইটার বেজ একই হলে গুণের সময় উপরে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2। আমরা একে থার্ড বন্ধনীর মধ্যে রাখবো।
তাহলে ত্বরণের মাত্রা আমরা কি পেয়ে গেলাম? LT ইনভার্স 2, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো আমরা একক নিয়ে একটু কথা বলি। ত্বরণের একক নিয়ে একটু কথা বলতে চাই, খেয়াল করো। তো ত্বরণের একক, ওকে, ত্বরণের একক আমরা ওই আগের মতো করে লিখবো। ত্বরণ ইকুয়াল হচ্ছে কি বেগ ভাগ সময়। তো স্যার আমরা আগে শিখেছি বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর নিচে সেকেন্ড, উপরে কিছু নেবেন 1, তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড ইনভার্স। তাহলে দুইটার বেজ একই হলে গুণের রুমের উপরে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের একটা একক। ওকে, ক্লিয়ার কিনা সবার? ত্বরণ নিয়ে ক্লিয়ার কিনা? ত্বরণ হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা সুষম ত্বরণ আর একটা হচ্ছে অসম ত্বরণ। তাহলে ত্বরণ কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে, একটা সুষম ত্বরণ আর একটা হইতে পারে হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ হচ্ছে সমান সময়ে কোনো বস্তু সমান দূরত্ব অতিক্রম করলে সেটা সুষম ত্বরণ বলা যেতে পারে, আর সমান সময়ে কোনো বস্তু সমান দূরত্ব অতিক্রম না করলে আমরা সেটাকে অসম ত্বরণ বলতে পারবো। ওকে, তাহলে সুষম ত্বরণ অসম ত্বরণ নিয়ে আমাদের ক্লিয়ার কিনা? এখন আসো গতির সমীকরণ নিয়ে একটু জাস্ট একটু কথা বলবো, খেয়াল করো। তো গতির সমীকরণ হচ্ছে অত্যন্ত সহজ। এখন এই গতির সমীকরণ গুলা কিভাবে আসছে এটা আরেকটা ভিডিও নিয়ে আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে কাজ করব, খেয়াল করো। তো এখন আসো গতির সমীকরণ, গতির সমীকরণ। তাহলে এই গতির সমীকরণ গুলা কিন্তু কয়টি হয় তোমরা জানো কিনা? গতির সমীকরণ হয় চারটি। বিজ্ঞানী নিউটন কিন্তু এই সমীকরণ চারটি প্রদান করেছিলেন। তাহলে এই চারটা সমীকরণের জন্য অবদান কার রয়েছে? বিজ্ঞানী নিউটনের কিন্তু অবদান রয়েছে। তাহলে আমরা বলবো গতির এর সমীকরণ চারটি। চারটির মধ্যে এক নাম্বার হচ্ছে কি v ইকুয়াল ইউ প্লাস এটি, দুই নাম্বার হলো s ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তিন নাম্বার হচ্ছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, চার নাম্বার হলো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই চারটা সমীকরণ শিক্ষার্থী বন্ধু আমার কিন্তু দ্বিতীয় অধ্যায়ে লাগবে, তৃতীয় অধ্যায়ে লাগবে, চতুর্থ অধ্যায়ে গিয়েও কিন্তু আমার এই সমীকরণটা লাগবে। পঞ্চম অধ্যায়ের কোন কোন সৃজনশীল অনেক সময় কম্বিনেশন করে দেওয়ার কারণে পঞ্চম অধ্যায়ে গিয়ে কিন্তু আমার লাগে। তো খেয়াল করো, তো এই দ্বিতীয় অধ্যায়ের এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু খুব সহজেই মনে রাখতে পারো, খুব সহজ, খুব সহজ। দেখো v ইকুয়াল ইউ প্লাস এটি, s ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, s ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তোমরা কিন্তু দুই তিনবার একটু পড়ে সুন্দর করে একটু খাতায় লিখলে কিন্তু সবগুলা মনে হয়ে যাবে। তো খেয়াল করো কোনটা কি লিখছো। এখন খেয়াল করো এখানে যে জিনিসগুলো একটু মনে রাখতে হবে সেটা হলো এই যে, খেয়াল করো এই যে ভিটা কি, ইউটা কি, এটা কি, টিটা কি, এসটা কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো খেয়াল করো প্রথমত আমাদের এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। এখানে 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 ভিটা, আচ্ছা তোমরা এই জিনিসটা একটু মনে রাখো, সুভাট, সুভাট কথাটা মনে রাখো। এই সুভাট মানে হচ্ছে এখানে কোনটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, খেয়াল করো। তাহলে এখানে দেখো এই এসটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, ইউটা কি সেটা নিয়ে কথা বলবো, ভিটা কি সেটা নিয়ে কথা বলবো, এটা কি সেটা নিয়ে কথা বলবো, টিটা কি তোমরা অলরেডি জানতে পারতেছো, কিছুক্ষণ আগে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো খেয়াল করো এস, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, খেয়াল করো। তো এখানে এসটা হচ্ছে আমার কি, এস হচ্ছে আমার সরণ বা দূরত্ব, সরণ বা দূরত্ব, এর একক হচ্ছে মিটার। ইউ হচ্ছে আমরা জানি আদিবেগ, শুরুতে বেগটা আদিবেগ হয়, এর একক মিটার পার সেকেন্ড। এখানে ভিটা হচ্ছে শেষ বেগ, এর একক হচ্ছে ms মাইনাস 1। এখানে এটা হচ্ছে ত্বরণ, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে টিটা হচ্ছে সময়, যার একক হলো সেকেন্ড। ওকে, এই ছিল গতির সমীকরণ। বিজ্ঞানী গ্যালিলিও এর ক্ষেত্রে গ্যালিলিওর কিছু সমীকরণ রয়েছে। তো সমীকরণ গুলা হচ্ছে এই সমীকরণ গুলাই শুধুমাত্র এর জায়গায় কি বসবে, জি বসবে, আর হচ্ছে কি আর এস এর জায়গায় বসবে হচ্ছে এইচ। তো পরন্ত বস্তুর সূত্র যদি বলে, পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ, আচ্ছা সম্পর্কে যদি আমরা লিখতে চাই তাহলে একই সূত্রই লিখবো আমরা, শুধু v ইকুয়াল ইউ প্লাস কি বসবে, জিটি। এর জায়গায় বসছে কি, জি বসছে, কারণ বস্তু তো উপর থেকে নিচের দিকে পড়লে তো অভিকর্ষ ত্বরণ কাজ করে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে
অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে, ধরুন এই বস্তুটা ছেড়ে দিলাম, তাহলে অভিকর্ষ ত্বরণে পড়তেছে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ। তো খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ জি এর কিন্তু আদর্শ মান হচ্ছে, তোমরা সবাই জানো কিনা খেয়াল করো, জি এর আদর্শ মান হচ্ছে 9.806665 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে হিসাবের সুবিধার্থে কিন্তু ধরা হয় 9.8। আর জি এর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে মেরু অঞ্চলে আদর্শ জি, এটা হচ্ছে আদর্শ জি। আর মেরু মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বিষুব অঞ্চলে জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই জি এর মানগুলো মনে রাখতে হবে, খেয়াল করো। তো এখন দেখো 2 নম্বর সমীকরণটা যেটা ওইটাই থাকবে, কারণ ওর মধ্যে তো জি নাই। h = u + v / 2 * t, এটা যেটা যেরকম থাকবে ওইরকমই। 3 নম্বর আসো, s = ut + half it square ছিল, s এর জায়গায় যেহেতু বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে এই কারণে এখানে বসবে h = ut + half g t square। আর 4 নম্বর সূত্রটা বসবে v² = u² + 2gh। এখানে a এর জায়গায় বসছে g আর s এর জায়গায় বসছে হচ্ছে কি h। আচ্ছা, ওকে। যদি এই সূত্রটা যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয়, যে ধরো উপরের দিকে আমি নিক্ষেপ করেছি, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হইলে এই সেম সূত্রগুলাই বসবে, বাট এখানে শুধু কি বসবে শিক্ষার্থী বন্ধু, খেয়াল করো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হলে আমি বলবো নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ, নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। তো নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ হচ্ছে 1 নম্বর যেমন v = u - gt। 2 নম্বরটা আমরা লিখলাম না, আমরা দুটোই লিখবো কারণ এর মধ্যে তো জি নাই, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন আসেন 3 নম্বর নিয়ে কথা বলি, h = ut - half gt square। 4 নম্বর হচ্ছে v² = u² - 2gh। তো খেয়াল করো, আমরা নিক্ষিপ্ত বললে বস্তু যদি অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে তখন কিন্তু জি এর মান কিন্তু মাইনাস হয়। তো আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা হচ্ছে কিন্তু আমরা এই সূত্রগুলোর কিভাবে প্রয়োগটা হয়েছে এবং সূত্রগুলোর প্রমাণটা, এই যে v = u + এটি কিভাবে আসছে এই প্রমাণগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা একটু এই বেসিকগুলোর উপরে কি অঙ্কগুলো হইতে পারে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা এই যে আজকের টপিকসটা খুব সুন্দর করে ভালো করে মানে আমার ভিডিওগুলো ভালো করে শুনবা এবং ভালো করে এই জিনিসগুলো নোট ডাউন করে নিবে এবং ভালো করে পড়বা। দেখবে এই জিনিসটা খুব অত্যন্ত সহজ হয়ে যাবে, এটা তোমার কিন্তু অত্যন্ত হাতের নাগালে চলে আসবে। তুমি কিন্তু চাইলে এখান থেকে সহজেই খুব ভালো মার্কস ক্যারি করতে পারবা, কারণ এসএসসি তে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু সব সময় প্রশ্ন হয়, সব সময় প্রশ্ন হয়, কিন্তু ভালো করে প্র্যাকটিস করার করলে কিন্তু এই জিনিসগুলো সমাধান হয়ে যাবে। তো শিক্ষার্থী ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আমার কথাগুলো ভালো করে শুনবা এবং ভালো করে ক্লাসগুলো করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।